ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় অর্থ বাণিজ্য ফিরে দেখা 2024। এই বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা, আছেন ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইসাবের সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ এবং আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আপনাদের তিনজনকেই স্বাগত। ধন্যবাদ। যেমনটা আগেই বলেছি, অর্থ বাণিজ্যে ফিরে দেখা 2024 এই আমাদের আজকের বিষয়। এই বিষয় নিয়ে আলোচনা শুরু করব। শুরুতেই যেতে চাই জনাব আল মামুন মৃধা, আপনার কাছে। 2024 একেবারেই আমরা শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে, ব্যবসা বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে 2024কে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ব্যবসা বাণিজ্যের দিক থেকে চিন্তা করতে গেলে আসলে এটা খুব সুখকর একটা বছর ছিল না, শুধু বাংলাদেশের জন্য না, গ্লোবালিই ছিল না। স্পেশালি যদি আমরা বিশ্বের এই প্রান্তের দেশগুলোর কথা চিন্তা করি, এখানে অনেকগুলো কমন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। তার মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে বলতে গেলে একটু স্পেশালি বলতে হয় যে আমরা জুলাই আগস্টে যেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গিয়েছি, এটা একটা স্মরণকালের অভিজ্ঞতা এবং সেই স্পিরিট থেকে যেই রকমের আসলে আমরা রিফরমেশনসগুলো চিন্তা করেছিলাম এবং যেই রকমের আপগ্রেশনগুলো চিন্তা করেছিলাম, হয়তো সময়ের কারণে আমরা এখনও সেগুলো দেখতে পাইনি। বেশ কিছু সমস্যা যেগুলো আমরা সেই করোনার সময় থেকে শুরু হয়েছিল, সেগুলোর কন্টিনিউয়েশন এখনও পর্যন্ত দেখছি। ব্যাংকিং সেক্টরে যেই ঝামেলার মধ্যে দিয়ে আমরা বছরটা শুরু করেছিলাম, এখনও সেই ডলারের রেটের ঝামেলা, ইনফ্লেশনের ঝামেলা, সেগুলো এখনও পর্যন্ত আমাদের প্রতিনিয়তই ফেস করতে হচ্ছে। আমাদের সার্বিক অর্থনীতির জন্য যেই চাপের ব্যাপারগুলো ছিল এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের ওভারঅল যে বিজনেস এনভায়রনমেন্টের নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছি, সেটার একটা ড্রাস্টিক চেঞ্জ আমরা আশা করেছিলাম। কিছু উন্নতি হয়েছে, কিন্তু বলার মতো উন্নতি এখনও আমাদের চোখে। বিশেষ করে আপনার কাছে যে বিষয়টা আমি বেশি জানতে চাই, আপনি যেহেতু বাংলাদেশ চায়না চেম্বারে আছেন, আমদানির ক্ষেত্রে, আমাদের আমদানি বাণিজ্যের ক্ষেত্রে যে সংকটগুলো ছিল, বন্দরের অবকাঠামো থেকে শুরু করে শুল্ক বিভাগের যে জটিলতা, সেগুলোর একটা পরিবর্তিত বাংলাদেশে প্রত্যাশা করা হচ্ছিল। এই 3-4 মাসে বা 6 মাসে কম সময়, যদিও 3 মাস যদি ধরি যে সরকার আসলে কাজ করার বা সংস্কারগুলো বাস্তবায়ন করার সময় পেয়েছে, তাতে আসলে কতটুকু দৃশ্যমান হয়েছে আপনাদের কাছে? কিছু উদ্যোগ দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যদি বলেন যে সেটার বাস্তবায়ন কতটুকু হয়েছে, সেটা আসলে খুবই সামান্য পরিমাণে হয়েছে। আমরা বিনিয়োগের ক্ষেত্রে যেই অবকাঠামো এবং যেই পরিকাঠামোরগুলো নিয়ে সাজেস্ট করছিলাম অনেক দিন ধরে, সেগুলো নিয়ে আসলে এখনও তাত্ত্বিক আলোচনাই চলছে। সেই জায়গাটায় এখনও উল্লেখযোগ্য কোনো প্রোগ্রেস আমরা দেখতে পাইনি। আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে ইসাবের সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ আছেন। আপনার কাছেও একটু এই একই বিষয় জানতে চাই যে আমদানির ক্ষেত্রে, কারণ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বলি বা অর্থনীতি বলি, এর মধ্যে আমদানি একটা বড় জায়গা দখল করে আছে। আসলে আমাদের রপ্তানিও অনেকাংশেই আমদানি নির্ভর। সেখানে আসলে আমদানি বাণিজ্যের ক্ষেত্রে এখন কি কি জটিলতা আমরা এই 2024 জুড়ে দেখলাম, যেগুলো আসলে সামনের দিনে সংস্কার করা উচিত বলে আপনি মনে করেন, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। যদি এক কথায় বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা 2024-এ আমাদের সেক্টর নিয়ে যেই প্রবলেমগুলো ফেস করেছি, তার মধ্যে প্রধান হচ্ছে আমদানি। বিকজ আমাদের সেক্টরের 95% হচ্ছে আমদানিমুখী প্রোডাক্ট। আর কিছু কিছু উদ্যোগ, কিছু যে ফ্যাক্টরি তারা বাংলাদেশে করার যে আমাদের একটা প্ল্যান ছিল, সেটা কিন্তু একেবারেই জিরোতে চলে আসছে। বিকজ ডলার, বিকজ ব্যাংকের ফাইন্যান্স আমরা পাচ্ছি না, ফাইন্যান্স পেলেও সেটা রেট আনস্টেবল, সব কিছু মিলে 2024টা কিন্তু আমরা যারা আমদানি করেছি তারা অনেকগুলো ধাপে প্রবলেম ফেস করেছি। যদি এক কথায় বলতে চাই, সেটা হচ্ছে যে প্রোডাক্টের প্রাইস বেড়েছে দুইটা দিক থেকে। একটা হচ্ছে ডলার,
আরেকটা হচ্ছে ব্যাংকের ক্রাইসিস। ব্যাংকের ক্রাইসিসের কারণে ধরেন 10 জন আগে ইম্পোর্ট করতে প্রোডাক্ট, এখন করছে সেখানে 3 জন। তার মানে হচ্ছে চাহিদা যতটুকু আছে তারা ওই চাহিদাটাকে ফুলফিল করতে পারছে না, যার কারণে বাজারে কিন্তু একটা শর্টেজ হচ্ছে। শর্টেজের কারণে আমাদের মতো কিছু ব্যবসায়ী তারা কিন্তু একটু মুনাফাটা বেশি করছে। হ্যাঁ, এটার পিছনে ব্যাখ্যা রয়েছে যে তার আমদানি করতে খরচও বেশি হয়েছে। আর আপনার কথা থেকে একটু আগে যেটা পেলাম সেটা হচ্ছে যে ট্যাক্স অ্যান্ড ভ্যাট ইস্যু, মানে আমাদের যে শুল্ক, এই শুল্কর জায়গায় আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আমরা কিন্তু খুব বেশি ঝামেলায় ফেস করছিলাম গত 3 বছর ধরে। কারণ আমাদের প্রোডাক্টের যে এইচএস কোড, সেটাকে বিভিন্ন সময় আমাদের এই আপনার পোর্টগুলোতে অনেকবার করে তাদেরকে বুঝাতে আমরা অক্ষম হয়েছি যে আসলে একটা ফায়ার পাম্পের কথা যদি বলি, এটা একটা পুরো প্যাকেজ। যখন এই শুল্ক যারা আদায় করে তারা প্রত্যেকটা পার্টকে যদি আলাদা করে দেয়, যে ফায়ার প্যানেলটা হচ্ছে একটা, ফায়ার পাম্প হচ্ছে একটা, ফায়ারের অ্যাক্সেসরিজগুলো হচ্ছে একটা, 3টা যখন করে দেয় তখন 3টার কিন্তু ট্যাক্স 3ভাবে নির্ধারণ হয়। এই জায়গাটায় পুরো বিশ্বে কোনো নজির নেই, যেটা বাংলাদেশেই হচ্ছে এই প্রবলেমটা। এটা নিয়ে আমরা অনেকবার অতীতেও আপনাদের কাছে শুনেছি এই সব বিষয় নিয়ে আপনারা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে বারবার ধর্ণা দিয়েছেন, কিন্তু পরিবর্তিত বাংলাদেশেও কি একই চিত্র? না, যেটা মৃধা ভাই বললো সেটা হচ্ছে যে হ্যাঁ, পরিবর্তন হচ্ছে। এখনের যারা আছেন কর্তারা, তারা জিনিসটাকে আমলে নিয়েছে, কিন্তু এটা কিন্তু আমলে নেওয়ার পর আপনার আদেশ জারি হওয়ার পর এটার কিন্তু ফলাফল আসতে একটু সময় লাগে, বাস্তবায়ন এখনো হয়নি। আপনার কাছে আবারও আসবো, আমাদের সঙ্গে আছেন পারভেজ করিম আব্বাসী। আপনার কাছে একটু জানতে চাই, 2024 বহুল আলোচিত একটি বছর বলা চলে বাংলাদেশের ইতিহাসের জন্য, রাজনীতির জন্য এবং অর্থনীতির জন্য। অর্থনীতির জায়গা থেকে জি, আপনি সেটিকে কিভাবে বিশ্লেষণ করেন? দেখুন, অর্থনীতিবিদ হিসাবে আমার যে দুইজন আগের বক্তারা বললেন, তারা ওনাদের পার্সপেক্টিভ থেকে, ওনারা ব্যবসায়ী মানুষ এবং ওনার অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, ওনারা গভীরভাবে এই জিনিসটাকে অনুধাবন করতে পারছেন। এখন অর্থনীতিবিদ হিসাবে আমি যদি সামগ্রিক দৃষ্টিতে বলি, কিছু ভালো প্রাপ্তিও আছে এবং কিছু হচ্ছে যে আমাদের হতাশা বা হচ্ছে যে আমাদের হচ্ছে অসফলতার ব্যাপার আছে। এবং এখানে হচ্ছে যে 2024টা আমাকে সার্বিকভাবে দেখতে হবে। এবং এর মধ্যে তো 6টি মাস তো হচ্ছে আগে একটা সরকারের ছিল এবং শেষে যে 6টি মাস বা 5টি মাস, এটা হচ্ছে আরেকটা আমরা এখানে যেখানে বলে অন্তর্বর্তীকালীন সরকারের দিয়ে যাচ্ছি। কিন্তু সার্বিকভাবে যদি দেখুন, এখন যেটা অবস্থা আছে, কিছু ভালোগুলো দিয়ে শুরু করি কেন, এখন অর্থনীতিতে কিছুটা হলেও আমরা হচ্ছে কিছুটা বেগবান হয়েছে। কেননা আমরা যদি দেখতে পারি যে আমাদের ডেটাটা এই ফিসক্যাল ইয়ারে, যেখানে আপনার অক্টোবর পর্যন্ত আমাদের যে ডেটাটা আছে, এই অক্টোবরের কোয়ার্টারে আমরা দেখছি যে আমাদের রপ্তানি সার্বিকভাবে 8.3% বেড়েছে, ভালো খবর। 2 হচ্ছে রেমিটেন্স হচ্ছে প্রায় 30% মতো বেড়েছে এবং এই ডিসেম্বরের 19 দিনের মধ্যেই $2 বিলিয়ন মতো চলে আসে। তো এখন হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইরা যারা হচ্ছে বাংলাদেশের আসল যেখানে উন্নয়ন এবং হচ্ছে ওর অর্থনৈতিক এখানে প্রবৃদ্ধি, এখানে যে আসল যে ওরা হচ্ছে যে সাইলেন্ট পার্টনার্স বলবো, তারা কিন্তু হচ্ছে এই অভ্যুত্থানের পর তারা আরও খুশি মনে দেশের এই বিপদের সময় কিন্তু ওরা রেমিটেন্স পাঠিয়েছে এবং হুন্ডি থেকে টাকা পাঠানোর অ্যামাউন্টটা কমে গেছে। আচ্ছা, এরপরও আরও কিছু আছে। এর মধ্যে হচ্ছে যে আমার যে ডলারের যে এখানে পিঠে বিনিময় হার, যে টাকার যে এক্সচেঞ্জ রেট যেভাবে পড়ে যাচ্ছিল ফ্রি ফল, শেষের 5 মাস কিন্তু মোটামুটি স্টেবিলাইজ করেছে। এই মাত্রই হচ্ছে যে এখন আবার এক্সচেঞ্জ রেটটা হাইক করার পর এখানে আবার হাইক করেছে, বাট 5 মাসের মতো যেটা মোটামুটি স্টেবল ছিল। লিকুইডিটিও হচ্ছে ব্যাংকে হচ্ছে কিছু অর্থ বেড়েছে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ওটাও $3 বিলিয়ন থেকে 750 বা 752 মিলিয়নে নিয়ে আসা হয়েছে। 2 বছর পর ফিসক্যাল অ্যাকাউন্ট যেটা সারপ্লাস হয়েছে, তার মানে হচ্ছে টাকা আর বের হচ্ছে না, এটা একটা ভালো, এগুলো হচ্ছে ভালো অর্থের দিকে হচ্ছে। এবং কিছুটা হলেও ব্যাংকের মধ্যে তারল্যটা এখানে হচ্ছে এখানে দেখা গেছে 1.39%-এর মতো বেড়েছে। এগুলো হচ্ছে ভালো দিকগুলো। খারাপ দিকও আছে। খারাপ দিকের মধ্যে হচ্ছে আপনারা যখন আমাদের দুজন বক্তাই বললেন, একটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, একটা গণ অভ্যুত্থান হয়েছে, পলিসি চেঞ্জ হয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা, যে আইন শৃঙ্খলা অবস্থা এখানে অবনতি হয়েছে। তার জন্য এটা দেখেছি কি যে আমরা IMF-এর যে সবচেয়ে রিসেন্ট যে আপনার 2024-25-এর জন্য যে 25 সালের জন্য ওদের যে ফোরকাস্ট, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটা ওরা 3.8% নামিয়ে নিয়ে আসছে। এবং আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা হচ্ছে মূল্যস্ফীতি, এখনও কিন্তু 11.3% আছে।
এবং পরের বছরে মানে 2025-এও এরকম আশার আলো দেখছি না, ওরা বলছে প্রায় 10 থেকে 11% মধ্যেই থাকবে। তো অন্তত মূল্যস্ফীতির চাপে আপনার মনে করেন সাধারণ মানুষের মধ্যে নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ, যারা হচ্ছে ফিক্সড স্যালারি পায়, দিন আসে দিন যায়, এদিকে দিনমজুর এবং ব্যবসায়ীরা সবাই কিন্তু মূল্যস্ফীতির চাপ এখানে পড়ে আছে। তাছাড়াও আরও কিছু কিছু আমাদের এখানে চিন্তার বিষয় আছে। চিন্তার বিষয়ের মধ্যে এখানে কি আছে, আপনার যে ব্যাংকিং খাতে বহু প্রোগ্রামে আপনার ডিবিসিতে বলে গেছে, অনলাইনে বা স্টুডিওতে, ব্যাংকিং খাতে যে নৈরাজ্য হচ্ছিল, যে দুর্নীতি হচ্ছিল, লুটপাট হচ্ছিল, তার জন্য আমাদের এখন 2.85 লাখ করোড় টাকা হচ্ছে ডিফল্ট রেট এখানে অল টাইম হাই এখানে হয়েছে। আমরা একটা ক্রলিং একটা পেগে চলেছি, কিন্তু ক্রলিং পেগটাও কিন্তু ঠিক ওই অর্থে কাজ করছে না, কারণ ব্যাংকগুলো যখন এলসি যখন করছে তখন কিন্তু ওটা হচ্ছে 126 থেকে 127 টাকা হচ্ছে পার ডলারে আমাদেরকে ক্রয় করতে হচ্ছে। এবং আপনাদের অর্থনীতিকে এখানে প্রবৃদ্ধি, আমরা একদিকে বলছি যে সার্বিকভাবে আমাদের আমদানি হয়তো 2% বেড়েছে, ইটস এ গুড সাইন, কিন্তু সামনের দিকে আমাদের বিপদ জিনিস আছে, কারণ আমাদের ক্যাপিটাল মেশিনারি যেটা আছে, ক্যাপিটাল মেশিনারি আমদানি কিন্তু আপনার 30% কমে গেছে। তার মানে কি, ব্যবসায়ীরা এখন বিনিয়োগ করছে না, বিনিয়োগ করবেও না। কেন করবে? কেননা এখন হচ্ছে এক রাজনৈতিক অস্থিতিশীলতা, সঙ্গে সঙ্গে যে কন্ট্রাকচুয়াল মনিটারি পলিসি বা সংকোচনমূলক মুদ্রানীতি যেটা আইএমএফের কন্ডিশন হিসেবে আমরা চালাচ্ছি, এটা এখানে বাংলাদেশ ব্যাংক ইমপ্লিমেন্ট করছে, তার জন্য কিন্তু আপনার সুদের হার কিন্তু বেড়ে যাচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংকের যে টার্গেট ছিল যে প্রাইভেট সেক্টর ক্রেডিট বা বেসরকারি খাতে যেখানে হচ্ছে এই আপনার ধার নেওয়ার প্রবণতা, ওটাও কিন্তু টার্গেটের অনুযায়ী যথেষ্ট কম, মাত্র 5.9%, কিন্তু ওদের টার্গেট ছিল 8.3%। এবং রেভিনিউ যেটা এনবিআর-এর, এটা 31 লাখ কোটি টাকা অ্যামাউন্ট হচ্ছে 31,000 কোটি টাকার অ্যামাউন্ট হচ্ছে শর্টফল দেখা গেছে। এই সব কিছু দেখিয়ে, তার মানে আমি যদি সবগুলো জাস্ট এর ব্রড একটা পিকচার দিলাম শুরুর দিকে, তার মানে হচ্ছে এখনও আমাদের অর্থনীতির চাকা কিন্তু সচল হয় না। এবং তার সাথে সাথে যদি দেখুন শ্বেতপত্রের যদি ফাইন্ডিংসগুলো অ্যাকুরেট হয়, বা এটা মনে করেন 50% অ্যাকুরেট হয়, তার মানে দেশ থেকে 246 প্রায় $250 বিলিয়ন মতো টাকা দেশ থেকে চলে গেছে। এবং তার সাথে সাথে আমাদের অর্থনীতি এবং প্রবৃদ্ধি, অর্থনীতি কি বিগত 16 বছরে বা প্রবৃদ্ধি হয় না? নিশ্চয়ই হয়েছে, কিন্তু যতটুকু হওয়ার কথা তার চেয়ে বেশি বাড়িয়ে হয়েছে। যে এখানে যে আপনার রপ্তানি হার আমরা দরকারের চেয়ে বাড়িয়েছি, সবকিছু রপ্তানি অ্যামাউন্ট হচ্ছে 65 বিলিয়ন আমরা বাড়িয়েছি। তো এখানে আছে আমাদের সব মিলে কি হয়েছে আপনার কাছে, আমাদের এই একটা অস্থিতিশীলতা, এই চ্যালেঞ্জটা আমাদেরকে এখনো সামনে আপনার কাছে আবারও আসবো। আপনি একটি খুব ভালো বিষয় বলেছেন, বিনিয়োগ, যেটি আল মামুন মৃধা, আপনার কাছে একটু জানতে চাই যে বিনিয়োগের ক্ষেত্রে কি আসলে শুধুই রাজনৈতিক স্থিতিশীলতাটাই বড় নিয়ামক হিসেবে কাজ করে, নাকি এর সঙ্গে জ্বালানির নিশ্চয়তা, মুদ্রার যে বিনিময় হারের স্ট্যাবিলিটি, এই সমস্ত বিষয়ও কাজ করে? একটু আপনার কাছে জানতে চাই। অবশ্যই যেই ফ্যাক্টরসগুলো আপনি উল্লেখ করলেন সেগুলো একটা বড় নিয়ামক। একই সাথে প্রত্যেকটা দেশের যখন বিনিয়োগকারীরা আসেন, সেটা আভ্যন্তরীণ বিনিয়োগকারী বলেন, বৈদেশিক বিনিয়োগকারী বলেন, তারা আরও বেশ কিছু জিনিস দেখতে চান। আপনার পলিসি কী, আপনার কম্পিটিটিভ কান্ট্রির তুলনায় আপনি কি অফার করছেন তার জন্য বেটার, আপনার রিপ্যাট্রিয়েশন এর ফ্যাসিলিটিসগুলো কী, আপনার ল অ্যান্ড অর্ডার কী, আপনার গ্রোথ কেমন হচ্ছে, আপনার ওয়ার্ল্ড ওয়াইড আপনার দেশে কীরকম প্যাকেজগুলো এনজয় করছে বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন দেশের সাথে আপনার ইকোনমিক রিলেশনশিপগুলো কেমন, এবং তার সাথে সাথে তো জিওপলিটিক্যাল ইস্যুসগুলো আছেই। সো এই সকল ফ্যাক্টরসগুলো মিলিয়ে আপনার একজন বিনিয়োগকারী সিদ্ধান্ত নেন যে উনি ভবিষ্যতে আপনার এর চেয়ে বড় বিনিয়োগে যাবেন, নাকি যতটুকু বিনিয়োগ করেছেন ততটুকুতে থাকবেন, না এটাকে আরও সংকুচিত করে নিয়ে আসবেন। তো আমরা আসলে গত 4-5 বছরের ডেটা যদি অ্যানালাইসিস করি, তাহলে আমাদের বিনিয়োগটা প্রতি বছরই আমরা দেখছি যে কমছিল। অনেকগুলো দেশ বাংলাদেশে আসলে বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমি যেহেতু বাংলাদেশ চায়না চেম্বারে আছি, আমি বলতে পারি যে রিয়েল বিনিয়োগ, যেটা আপনার ইকোনমিতে যে অ্যামাউন্টটা ইনজেক্ট হয়েছে, সেটার সর্ববৃহৎ অংশটাই কিন্তু চায়না থেকে এসছে। এবং আপনি যদি আমাদের ব্যবসায় কথা বলেন, আমাদের বিদায় কথা বলেন, বা আমাদের চেম্বারে যেরকম নতুন বিনিয়োগকারীদের সাথে আমরা কথাবার্তা বলছি, সেই ডেটাগুলো আমরা অ্যানালাইসিস করলে দেখছি যে তাদের আগ্রহ আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা যেই ফ্যাক্টরসগুলোর কথা আমরা বললাম সেগুলোর সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা না পাচ্ছেন,
ততক্ষণ পর্যন্ত আসলে রিয়েল ইকোনমিতে তারা ইনজেক্ট করবেন না। আপনার কাছে আবারও আসবো জনাব জাকির উদ্দিন আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই এই বিনিয়োগের প্রশ্নেই আসলে জাতীয় রাজস্ব বোর্ডের যে নীতিগুলো আছে সেগুলোকে সংস্কার না করে আসলে বিনিয়োগকারীদেরকে কি আগ্রহ এখানে করা যাবে, আগ্রহী করা যাবে, এবং একই সাথে আপনারাও অভ্যন্তরীণ যারা ব্যবসায়ী আছেন তারাও কি নতুন বিনিয়োগে যাওয়ার ক্ষেত্রে এগুলোকে বাধা মনে করেন? অবশ্যই সুন্দর কোশ্চেন। সেটা হচ্ছে যে এক কথায় যদি বলি না, তার মানে হচ্ছে পলিসি অবশ্যই চেঞ্জ করতে হবে। এবং আমরা অনেক সময় মানে বলার জন্য বলে ফেলি যে আমাদের ওয়ান স্টেপ সার্ভিস আছে, আমাদের পলিসি গুড, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, এগুলো কিন্তু মুখে বলছি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন একটা ইনভেস্টর বাংলাদেশে আসে, আসার আগে কিন্তু তারা একটা সমীক্ষা করে থ্রু এমবেসি। এমন হয় কিছু কিছু কোম্পানির লোক এসে 3 মাস 6 মাস বাংলাদেশে থাকে, সে পুরো ব্যাপারটাকে অবজার্ভ করে, সে একটা রিপোর্ট পাঠায় যে তোমার এই মুহূর্তে বাংলাদেশে আসলে 30 বছরের জন্য বা 20 বছরের জন্য ইনভেস্টমেন্টটা কতটুকু লাভবান হবে। ওই জায়গায় যখন চ্যালেঞ্জগুলো সে পায় তখন কিন্তু রিপোর্টটা নেগেটিভ হয়ে যায়। ধরেন এক কথায় যদি বলি যে আমাদের বিডা বলেছিল ওয়ান স্টেপ সার্ভিস করবে, এই যে 18টা লাইসেন্স এটা একটা জায়গা থেকে পাবে, সেটা আমরা গত 5 বছর 7 বছর ধরে শুনতেছি, কিন্তু আদৌ কি এটা সত্যি? ওয়ান স্টপ সার্ভিস কি পাচ্ছে? এই জায়গায় কিন্তু একটা কোথাও জানি একটা ভূত এখনও রয়ে গেছে। তো এই ভূতকে তাড়াতে গিয়ে আমাদের যারা পলিসি মেকার, আমি যদি একদম মানে মোটা দাগে বলি যে আমাদের যারা আমলারা আছেন তাদেরকে অবশ্যই সক্রিয় হতে হবে, অবশ্যই শতভাগ সৎ হতে হবে, এটার কোনো বিকল্প নেই। সৎ হতে হবে ওই উদ্দেশ্যে বলা, সেটা হচ্ছে যে ওপেন অ্যানাউন্সমেন্ট করতে হয় যে আমি পুরো বিশ্বের জন্য এই পলিসিটা বাংলাদেশে করেছি, সেটাকে কিন্তু থ্রু এমবেসি সারা ওয়ার্ল্ডে এটাকে ডিস্ট্রিবিউট করতে হয়। আমাদের কোথাও জানি পলিসি অনেক সুন্দর সুন্দর হয়, কোথাও জানি আমাদের আইন অনেক সংশোধন হয়, কিন্তু এটার প্রচার নাই পুরো ওয়ার্ল্ডে। দেখেন, যদি আমি একটা উদাহরণ দিই যে আজকে দুবাইয়ের কথা বলি, পুরো ওয়ার্ল্ডকে তারা ইনভাইট করে, পুরো ওয়ার্ল্ডে তাদের ইনফরমেশনগুলো পাঠিয়ে দেয়, কারণ এখন টেকনোলজি বেসড দুনিয়া, একটা ইনফরমেশন পাঠানো কিন্তু একটা সেকেন্ডের ব্যাপার। তারা কি বলে যে তুমি কেন আমার দেশে আসবা, কেন ইনভেস্ট করবা, তুমি কেন এখানে সিকিউর, কিভাবে তুমি প্রফিট করে নেবা। এই আয়োজনগুলো কিন্তু আমাদের আমলারা জানেন, আমাদের রাজনীতিবিদরা জানেন, সবাই জানেন, কিন্তু কেন জানি তারা করেন না। কোথায় যেন একটা কি আটকে আছে। জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে জানতে চাই, আপনি যেমন বলছিলেন যে মূল্যস্ফীতি এখন একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু আমাদের সঙ্গে দুইজন ব্যবসায়ী আছেন, তারা যেমনটা বলছেন যে বিনিয়োগ একেবারে স্থবির হয়ে আছে, বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। তাহলে নতুন বছরে মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের অভাবটাও কি একটা বড় চ্যালেঞ্জ হবে কি না, সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই, আপনার মতামত শুনবো, তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় অর্থ বাণিজ্যেও ফিরে দেখা 2024। জনাব পারভেজ করিম আব্বাসী, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে এই মুহূর্তে বা সাম্প্রতিক অতীত থেকে বর্তমানে এবং নিকট ভবিষ্যতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলা হচ্ছে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। একই সঙ্গে যেখানে ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগ হচ্ছে না, তার মানে কর্মসংস্থান হচ্ছে না। তাহলে কি নতুন বছর বা আগামী সময়টাতে মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গে বেকারত্ব বা কর্মসংস্থান না থাকার যে একটা চাপ, সেটিও বড় আকার ধারণ করবে কিনা? আমার তো তাই মনে হচ্ছে, মানে আমি আশঙ্কা করছি, আশা করব যে আমি ভুল প্রমাণিত হই। কারণ আপনি যেগুলো বললেন আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে। আপনি দেখুন মূল্যস্ফীতি, আপনি দেখুন হচ্ছে ব্যবসা করার পরিবেশ, বা আমরা বলি হচ্ছে যে বিজনেস ক্লাইমেট, আপনি যদি দেখুন হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা, বা হচ্ছে যে আপনার নীতি যে এখানে হচ্ছে যে একটা হচ্ছে কন্টিনিউটি বা পলিসি কন্টিনিউটি যেগুলো আছে, বা হচ্ছে যে আপনার ওয়ার্কার্স আনরেস্ট, শ্রমিক অসন্তোষ যেটা চলছে এখন, বা হচ্ছে যে আইন শৃঙ্খলার যে এখনও যে অবনতি হচ্ছে পুরোপুরি যে এটা ঠেকানো যায় নাই, এর সাথে সাথে আপনি একই সূত্রে কিন্তু আপনার মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সবগুলোই কিন্তু একই সূত্রের বাধা। কেন এটা দেখুন, এটা হচ্ছে চিকেন অর এগ প্রবলেম। ব্যবসায়ীরা যদি বিনিয়োগ না করে, এটার জন্য বলছি না কেন এখানে ব্যবসায়ীরা, পৃথিবীর যে কোনো বই আপনি খুঁজে বার করে দেখুন, এর বাইরে কেউ কিছু বলবে না। ব্যবসায়ীরা যদি উদ্যোগ না নেয়, তারা যদি পুঁজি না লাগায়, তারা যদি ঝুঁকি না নেয়, তাহলে কিন্তু এখানে বিনিয়োগ হবে না। আর ব্যবসায়ীরা ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ করবে না যতক্ষণ না ব্যবসায়ী বান্ধব বা বিনিয়োগ বান্ধব পরিবেশ হয়।
কি আপনি আমাদের দেশের ব্যবসায়ী বলেন কি বিদেশি ব্যবসায়ী বলেন। এবং এর মধ্যে আবার একটা সমস্যা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এই বাঙালি সমাজ, কি বাংলাদেশ বা পশ্চিম বাংলা ভারতের এখানে আছে, আমাদের কেন জানি আমাদের ব্রিটিশদের আমলে আমাদের থাকতে থাকতে আমাদের ব্যবসায়ীদেরকে আমরা সবসময় আমরা শত্রু হিসেবে ভাবি। এবং এর বিশেষত যেটা হচ্ছে যে সরকারি আমলাদের মধ্যে এই একটা চিন্তা কেন জানি এখানে কিছুটা হলেও কিন্তু এখানে এটা গেঁথে গেছে। এবং ইনস্টেড অফ ক্রিয়েটিং অ্যান এনেবলিং ক্লাইমেট ফর বিজনেসেস, মানে এটা হচ্ছে একটা ব্যবসায়ীদের জন্য একটা হচ্ছে একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, পদে পদে এটাকে হ্যারাস করা হয়। বা আপনার এই যে কথা সেটিকে আসলে আরো বেশি করে উস্কে দিল গেল 15 বছরে দেশের মানে শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের যে কর্মকাণ্ড, সেটিকে কি আরো জোরালো করলো কি? দেখুন, আমি এখানে খুব ভালো কথা বলেছি, আমি খুব ছোট করে এটা উত্তর দিচ্ছি। ব্যবসায়ীরা কখন করাপ্ট হয়? করাপ্ট তখনই হয় যখন আপনি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন যেখানে করাপশন করলে আপনি আরও বেশি সুযোগ পাবেন। আপনি এখন যারা এসে আপনি দেখুন যেখানে সোশ্যাল বিজনেস বা হচ্ছে এসএমই এরা যারা ফান্ড করে, ফোর্ড ফাউন্ডেশন, কার্নেগি এন্ডাউমেন্ট সেন্টার ইত্যাদি ইত্যাদি, এই ফোর্ড বলেন, এই কার্নেগি বলেন, এই রকারফেলার ফাউন্ডেশন বলেন, এরাও কিন্তু এককালে বড় কিন্তু এরা ছিল হচ্ছে যে আমি যেটাকে বলবো হচ্ছে যে ওরা হচ্ছে অলিগার্কস যেটাকে বলে বা রবার ব্যারেন্স বলে। কিন্তু আমেরিকাতে আস্তে আস্তে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আস্তে আস্তে ওরা কী করেছে, এমনভাবে নিয়মটাকে করেছে যাতে আপনার বিশাল বড় দুর্নীতি করলে বা রাজনীতিবিদদের সাথে আপনি সম্পৃক্ত থাকলে আপনি রেহাই পাবেন না। তো আপনাকে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে, আপনাকে ওই রুলস অ্যান্ড রেগুলেশনস ক্রিয়েট করতে হবে। ব্যবসায়ীরা কি দুর্নীতির সাথে জড়িত ছিল না আগে? সরকার নিশ্চয়ই ছিল, তার সাথে রাজনীতিবিদরা ছিল, তার সাথে আমলারা ছিল, তার সাথে তথাকথিত বুদ্ধিজীবীরা ছিল, কেউ তো বাদ যায় নাই। কিন্তু কিছু ব্যবসায়ীদের দুর্নীতির জন্যে কিন্তু আপনি দেখেন হচ্ছে যে এখানে হচ্ছে পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের অনেকেই কিন্তু হচ্ছে এখন একটা 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 আমি বলবো না কালিময় লিপ্ত, কিন্তু হচ্ছে একটা একটা ওরা বাজে একটা এখানে একটা ইমপ্রেশন ক্রিয়েট করা হচ্ছে। এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন আমাদের কিন্তু এখন বেকারত্বের হার কিন্তু আমি বিগত 3-4 বছর ধরে দেখছি, আপনার যতগুলো বিবিএস এর ডেটা থেকে বার করবেন বা আপনার এমপ্লয়মেন্ট লেবার সার্ভে ডেটা থেকে দেখেন, আমাদের এটা আমরা বলি এডুকেশন এমপ্লয়মেন্ট ইকবা, যত আপনার উচ্চতর শিক্ষা হবে, আপনি যে স্নাতক বা স্নাতকোত্তর হন, আপনার বেকারত্বের হার সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি সরকারি কি বেসরকারি, বিশেষত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বাজারমুখী যে চাহিদাগুলো আছে সেই রকম কিন্তু দক্ষ কর্মজীবীদের বানাতে পারছে না। তার সাথে 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 আপনার হচ্ছে অলরেডি আমাদের দেশে অর্থনীতি চাপে আছে, নাহলে তো আমরা IMF এর লোন নিতাম না। বহুবার বলছি সামনের দিনে আসলে বেকারত্ব একটি বড় চাপ তৈরি হবে। আমি একটু জনাব আল মামুন মৃধা আপনার কাছে আসতে চাই। অর্থনীতি সবসময় আসলে যা চায় তার আগে একটা শব্দ মনে হয় খুব পারফেক্ট হয়, সেটা হচ্ছে নিরবচ্ছিন্ন। নিরবচ্ছিন্ন নীতি, নিরবচ্ছিন্ন জ্বালানি, নিরবচ্ছিন্ন মূল্য, মানে টাকার বিপরীতে বা ডলারের বিপরীতে তার বিনিময় হার। এই যে নিরবিচ্ছিন্ন শব্দটা, সেটি যদি একটু জানতে চাই আপনার কাছে, যে নীতির নিরবচ্ছিন্নতা কি আসলে আমাদের সরকারের মধ্যে আছে? আপনি একটু স্মরণ করিয়ে দিতে চাই, জুলাইয়ের প্রথম সপ্তাহের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী চীনে গিয়েছিলেন এবং সে সময় আসলে অনেকগুলো বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। এই যে নীতির ধারাবাহিকতায় সরকার বা পট পরিবর্তনের পর এই প্রতিশ্রুতিগুলো কি আসলে বাস্তবায়নের ধারায় আছে নাকি সেখানেই বন্ধ হয়ে গেছে, একটু জানতে চাই। বাংলাদেশ খুব ইউনিক একটা দেশ ভাই। এত ছোট একটা ভূখণ্ডে এত মানুষ, এত কিছু ম্যানেজ করা, এটা পৃথিবীর খুব বেশি এক্সাম্পল আপনি পাবেন না। সো এখানে যখন আমাদের কোনো জিনিস প্ল্যান করতে হয়, কোনো জিনিস নিয়ে আগাতে হয়, সেই ক্ষেত্রে খুব ইউনিক অ্যাঙ্গেল থেকে জিনিসগুলো নিয়ে যদি আমরা না ভাবি, তাহলে আসলে নিরবিচ্ছিন্ন যেই কথাগুলো বললেন সেটা এনশিওর করা খুব কঠিন হয়ে যায়। কারণ পৃথিবীতে আভ্যন্তরীণ এবং আপনার সামগ্রিক অর্থে নতুন নতুন চ্যালেঞ্জেস আসছেই, এবং 2020 থেকে যেই রকমের ভোলাটিলিটি আমরা দেখেছি, এটা আমরা খুব রিসেন্ট ইতিহাসে কিন্তু দেখিনি। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দেখেছিলাম, যেখানে আসলে সারা পৃথিবী এঙ্গেজ হয়ে গিয়েছিল। তারপরে সারা পৃথিবী এঙ্গেজ হয়ে গিয়েছে এরকম একটা মহামারী বা এরকম সারা পৃথিবীব্যাপী অর্থনৈতিক বিপর্যয়, সারা পৃথিবীর অর্থনৈতিক প্রবৃদ্ধি পড়ে যাওয়া, সেইটা কিন্তু আসলে খুব একটা হয়নি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানেও নিরবিচ্ছিন্ন জিনিসটা এনশিওর করা একটা বড় চ্যালেঞ্জ। এখন জুনে যেই তৎকালীন প্রধানমন্ত্রী জুলাইয়ের প্রথম সপ্তাহে, আপনার জুলাইতে যেই সফর ছিল,
দেখুন, প্রতিটা সফরের আগে অনেক দিন ধরে আপনার হোমওয়ার্ক করতে হয়, এবং বাংলাদেশ চায়না চেম্বার যেহেতু একটা ব্যবসায়ীদের সংগঠন, এবং বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যেই ইনভেস্টমেন্টগুলো হয়েছে তার অধিকাংশই ব্যবসায়ী টু ব্যবসায়ী যোগাযোগের মাধ্যমে হয়েছে। এখানে সরকারি যোগাযোগ, সরকারি আপনার প্রচার প্রসার, অথবা আমরা যেটাকে বলি যে তাদেরকে ইনফ্লুয়েন্স করা, সেই জিনিসগুলো খুবই কম ছিল। তো সেইটা নিয়ে আমরা গত 4 বছর ধরে কাজ করছিলাম। অনেক অনেক চ্যালেঞ্জেস, যেগুলো বলতে গেলে আজকে আসলে সময় হবে না, কারণ সরকারি সংস্থাগুলো থেকে আমরা কখনোই আমাদের প্রয়োজন মাফিক এই সাপোর্টগুলো পাইনি। তারপরেও যেটা হলো যে আমরা আপনার এবং হচ্ছে সিসিপিআইটি এবং সিসিওআইসি এবং উভয় দেশের অ্যাম্বাসি আমরা মিলে একটা কাঠামো ঠিক করলাম, এবং সেখানে একটা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট হলো, এবং যেখানে কিন্তু চাইনিজরা অভূতপূর্ব সাড়া দিয়েছিল, এবং আপনার আমাদের সামনের দিনগুলোতে একটা বড় বিনিয়োগ তারা বাংলাদেশে নিয়ে আসবে, সেটার ব্যাপারে আমরা বেশ কিছু প্রস্তাবনা পেয়েছিলাম। আমাদের জন্য এই জিনিসটা ভালো যে তৎকালীন যিনি চীনের রাষ্ট্রদূত ছিলেন, যিনি এই ব্যাপারগুলোর সাথে অবগত, এবং যার কমার্শিয়াল কাউন্সিলরের সাথে আমরা অনেকগুলো সিরিজ অফ মিটিং করেছি আমাদের পরিকল্পনাগুলো বলার জন্য, উনি এখন পররাষ্ট্র সচিব হিসাবে আছেন, এবং এই ব্যাপারগুলো সম্পর্কে যেহেতু উনি রিসেন্টলি আপডেটেড, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কিন্তু দেখছি যে কাজ হচ্ছে। এবং আপনি শুনলে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললেন এবং চীনের বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসার কথা বললেন বেশ কিছু সেক্টরে, এর মধ্যে বেশ কিছু ডেলিগেশন কিন্তু বাংলাদেশ ঘুরে গেছে, এবং তারা এখন এই সমীক্ষাগুলো করছে। আশা করছি যে আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যেই আমরা তাদের যে চাহিদা, তাদের দিক থেকে যেই ধরনের জিজ্ঞাসা আছে, সেগুলো পূরণ সাপেক্ষে একটা রিয়েল টাইম বিনিয়োগ বাংলাদেশে দেখতে পাবো। সো ডাইভার্সিফাইড সেক্টরে তাদের আগ্রহ আছে, এবং আমরাও যেটা চাই যে বাংলাদেশের এক্সপোর্টটা একটা দুইটা সেক্টর থেকে বের হয়ে গিয়ে একটা বড় ডাইভার্সিফিকেশনে যাক, ঠিক যেরকম চাইনিজ ইনভেস্টমেন্ট গিয়ে আপনার ভিয়েতনামে করেছে, কম্বোডিয়াতে করেছে, লাওসে করেছে, বা বহু দেশেই তারা করেছে। আমরাও এরকম ডাইভার্সিফাইড সেক্টরে তাদের কাছ থেকে ইনভেস্টমেন্ট চেয়েছিলাম আমাদের জুলাই এবং মে এপ্রিলে যেই কথাগুলো হচ্ছিল তাদের সাথে। তো এদের এই আগ্রহটা এখনও পর্যন্ত আমরা দেখছি যে এই কন্টিনিউয়েশনটা আছে, এবং আমাদেরকে যারা যে আশ্বাসটা দিচ্ছে, এর মধ্যে একটা বড় জিজ্ঞাসা হচ্ছে যে তাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবশ্যই উন্নতি হতে হবে। আমাদের যে এক্সিস্টিং কর কাঠামো আছে, যেটা বছর বছর চেঞ্জ হয়, এটা করা যাবে না। বিনিয়োগকারীদের জন্য যে প্রমিসগুলো আমরা বলে থাকি সবসময়, সেগুলোকে ইনশিওর করতে হবে এবং কন্টিনিউ করতে হবে, এবং আপনার ইজ অফ ডুইং বিজনেসের যেই ইস্যুসগুলো নিয়ে তারা বরাবর কনসার্ন থাকে, সেগুলোর উল্লেখযোগ্য উন্নতি তারা দেখতে চায়। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের ইউটিলিটি ফ্যাসিলিটিস যেগুলো আছে, সেগুলোর একটা বড় আপগ্রেশন তারা দেখতে চায়। করাপশন আপনার এটাকে কমিয়ে আনতে হবে। মোটা দাগে এরকম 8-10টা সেক্টর যেগুলো আছে, সেগুলোতে যদি আমরা একটু ইমপ্রুভমেন্ট দেখাতে পারি, আমি মনে করি যে শুধু চায়না না, বহু দেশ থেকে বিনিয়োগ এখানে আসবে। আপনার কাছে আবারও আসবো। আপনার একটা শব্দ থেকেই আসলে জাকিরউদ্দিন আহমেদ আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে দুর্নীতি। বাণিজ্যের ক্ষেত্রে আসলে এটি এখন কতটুকু বাধা হিসেবে কাজ করছে? অতীতে আমরা দেখেছি যে যেখানেই আপনারা গেছেন, প্রতিটি দফতরেই আসলে ঘুষ বা নানান রকম উপঢৌকন দিতে হয়েছে। এখন চিত্রটা কি? এখন চিত্র আসলে সত্যিকার অর্থে কেউ ঘুষ চাচ্ছে না, কেউ দিচ্ছে না, কেউ নিচ্ছে না, বাট এতে কিছু প্রবলেমও ফেস করতে হচ্ছে। নিচ্ছে না বলে কাজ হচ্ছে না, এটা কিন্তু চরম সত্য কথা। আর একটু আমি মামুন মৃধা ভাইয়ের সাথে একটু অ্যাড করি, একটা জায়গায় একটু দ্বিমত, সেটা হচ্ছে যে চায়না বা অন্যান্য দেশ আগ্রহী। চায়নাতে ওই সফরে আমিও গিয়েছিলাম। আমি যাদের সাথে কমিউনিকেট করছিলাম, তাদের কথা হচ্ছে, তোমার আগের গভর্নমেন্ট যেই কমিটমেন্ট দেখিয়েছে, যেই কথা বলেছে, সেটা কি এই গভর্নমেন্ট রাখবে? বড় একটা কোয়েশ্চেন। আবার যদি নতুন একটা সরকার আসে, আমি ইনভেস্ট করব, সেটা কিভাবে তুমি এনশিওর করছো যে নতুন সরকার এসে নতুন পলিসি করবে না? এই জায়গায় কিন্তু বিশাল একটা সন্দেহ তাদের মধ্যে রয়ে গেছে, যেটা বাংলাদেশে অনেকবারই অনেক কিছুর পরিবর্তনের সাক্ষী তারাও, আমরাও। তো ওই জায়গাটায়
তাদেরকে আশ্বস্ত করতে হবে এই সরকারকে অথবা আগামী সরকারকে যে না, আমরা যে পলিসি করেছি সেটা ব্যবসা বান্ধব পলিসি থাকবে। আপনার কাছে আবারও আসবো জনাব পারভেজ করিম আব্বাসী, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে সরকার পরিবর্তন হলে নীতির পরিবর্তন সেটি আসলে অর্থনীতির যে স্বাভাবিক ধারা সেটিকে ব্যাহত করে কিনা, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় অর্থ বাণিজ্য ফিরে দেখা 2024। জনাব পারভেজ করিম আব্বাসী, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম অর্থনীতির জন্য নীতির ধারাবাহিকতা সেটি আসলে কতটুকু জরুরি? মোস্ট এসেনশিয়াল, মানে এটার উপরে কোনো কথা হতে পারে না। হ্যাঁ, আমি মানি যে একটা নীতি যদি ভ্রান্ত হয় বা একটা নীতি যদি উপকারিতা না পাওয়া যায় তাহলে সেই নীতিতে পরিবর্তন হতেই পারে। কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যানট থ্রো দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার। এটার সবচেয়ে ভালো উদাহরণ ছোটোর মধ্যে বলে দিয়েছে কোরিয়ান ইপিজেড। এটা একটা রাজনৈতিক আমলে একটা রাজনৈতিক দলের যখন ক্ষমতায় ছিল তখন আনা হয়েছিল। তারপর অনেক বছর ধরে এটা একেবারেই এটা ওর ইনভেস্টমেন্টটা আর এখান থেকে আমরা কোনো গতি দেখি নাই। এখন কোরিয়ান ইপিজেড ইজ এ ভেরি, আমি বলবো যে আমাদের এখানে যে একটা সফল এখানে উপাখ্যান বা এখানে বলে যে সাকসেস স্টোরি। কিন্তু কোরিয়ানরা এখনও বলে যে এই কোরিয়ান ইপিজেডের ধাক্কাটা ওরা এখনও সামালতে পারে নাই। ওরা যে বিনিয়োগ করতে চায় ওরা কিন্তু এই কোরিয়ান ইপিজেডের কথাটা মুখে মুখে বলে, কেন ব্যবসায়ীরা যখন বিনিয়োগ করবে, বিশেষ বিদেশি বিনিয়োগকারী, ওয়ার্ড অফ মাউথ ডাজ ম্যাটার। আপনার যে ক্রেডিট রেটিংগুলো থাকে যতগুলো এজেন্সিগুলো, ওখানে কিন্তু ইট ডাজ ম্যাটার। ওয়ার্ল্ড ব্যাংক বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রেটিংগুলো ইট ডাজ ম্যাটার। ইজ অফ ডুইং বিজনেস ইট ডাজ ম্যাটার। এবং আমার পলিসি কন্টিনিউটি তখনই হবে যখন আমার পলিটিক্যাল কনসেনসাস হবে যে যেই আসুক ক্ষমতাতে দেশের ভালোর জন্যে আমাদের এখানে একটা ব্যবসা বান্ধব একটা রাজনীতির জায়গা থাকবে, কিন্তু অর্থনীতি নিরবিচ্ছিন্ন এবং শ্রমিকদের যে এখানে ন্যায়সঙ্গত যেখানে দাবিগুলো মানতে হবে, কিন্তু শ্রমিকদেরকে সঙ্গে নিতে হবে, তাদের দুঃখ দুর্দশা বুঝতে হবে, দূর করতে হবে। কিন্তু শ্রমিক অসন্তোষ যদি ঘন ঘন হয় তাহলে কিন্তু বিদেশিরা বিনিয়োগ করবে না। এবং আপনার পলিসি যখন আপনি বানাচ্ছেন তখন কিন্তু আপনি শুধু আমি ক্ষমতায় আছি তো আমি আমার পরিচিত ইয়ারদোস ব্যবসায়ীর বন্ধু বান্ধব তাদেরকে দিয়ে আমি করাচ্ছি, আই হ্যাভ টু ব্রিং দ্য বেস্ট পারসন ফর পলিসি ফর্মুলেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন। একদম ছোট্ট করে যদি একটু জানতে চাই যে অনেক সংখ্যা, অনেক পট পরিবর্তনের পরে 2024 গেল, 25 সালের জন্য কি কোনো আশার বাণী আছে? আশার বাণী, যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন আশা আছে। তো দুরাশাতে এখানে আমাদের চলে যাওয়া উচিত না। কিন্তু 2025-এ আমার মনে হচ্ছে সামগ্রিকভাবে আমাদের ফেব্রুয়ারি মাসটা একটু চাপের মধ্যে যাবে। ফেব্রুয়ারি মার্চ, কারণ রোজার মাস, তো খাদ্য মূল্যস্ফীতি এবং এলসি নিয়ে আমি একটা সমস্যা দেখতে পারি। কিন্তু 2025-এ যতদিন আপনার মনে করে একটা রাজনৈতিক রোডম্যাপ চলে আসে, একটা নির্বাচনে যদি এখানে একটা কংক্রিট একটা ডিক্লারেশন আসে, এবং যে আমাদের দেশে বিদেশে যে আমাদের জটিল রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি, এটা যদি কিছুটা রেজলিউশন হয় তাহলে হয়তোবা বছরের শেষে 2025 বছরের শেষে ব্যবসার গতিটা আবার সচল হবে। জনাব আল মামুন মৃধা, আপনার কাছেও একই প্রশ্ন জানতে চাই। 24 তো গেল, 2025-এ আসলে ভালো কোনো বার্তা আমরা পাবো কিনা? আমরা তো স্বপ্ন দেখি। ব্যবসায়ীরা সারা পৃথিবীব্যাপী সবচেয়ে বড় স্বপ্নবাজ মানুষ। তারা যা দেখে সাধারণ মানুষ তা দেখে না, দেখেই তারা ব্যবসায়ী। সো আমরা আশা করি যে গত বছর আমরা যা নিয়ে কথা বলেছিলাম, তার আগের বছর যা নিয়ে কথা বলেছিলাম, ঠিক একই জিনিস নিয়ে 2025-এ কথা বলতে হবে না। অ্যাটলিস্ট যে প্রবলেমগুলো আইডেন্টিফাইড হয়েছে সেই প্রবলেমগুলোর রুটে আমরা কাজ করতে পারবো এবং আমরা দেখতে পারবো যে এই প্রবলেমগুলো অনেকাংশে, আমি বলছি না যে পুরোপুরি সংশোধন হতে পারবে, বাট অনেকাংশেই আমরা চেষ্টা করছি যে সমাধান করার। 1, 2 নাম্বার হচ্ছে যে আমাদের পলিসির কন্টিনিউয়েশন, যেটা বললেন যে এইটার কোনো বিকল্প নাই, এবং পলিসিটা প্রথম ক্ষেত্রেই আমাদের এমনভাবে তৈরি করতে হবে যে যেটা আগামী 10, 15, 20 বছরের জন্য সাস্টেইন করবে। 3 নাম্বার, বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমাদের একটা বড় দুর্বলতা রয়ে গেছে। আমরা অনেক ভালো কাজ করছি, আমাদের যে সবই খারাপ হচ্ছে তা না, আমরা অনেক ভালো কাজ করছি। সেই ভালো কাজগুলো সারা বিশ্ববাসীর কাছে যথাযথভাবে যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে 2025 একটা মিরাকুলাস ইয়ার হতেও পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব জাকির উদ্দিন আহমেদ, একই প্রশ্ন আপনার কাছেও জানতে চাই। 2025-এ মানে যে প্রাপ্তি, সে প্রাপ্তির খাতাটা
বেশি বড় হবে কিনা, এবং আরেকটা কথা জানাবো, আল মামুন মৃধা যেটি বললেন যে বাংলাদেশের ব্র্যান্ডিং, সেখানে আসলে বাংলাদেশের এই মুহূর্তে আসলে সবচেয়ে ব্র্যান্ডেড যে ব্যক্তি তিনিই আসলে সরকার প্রধান। তো সেখান থেকেও আসলে কতটুকু সুবিধা পাওয়া যাবে বলে আপনি মনে করেন? বর্তমান সরকারকে যদি উদ্দেশ্য করে বলি আমি সরাসরি, সেটা হচ্ছে ব্যবসা বান্ধব এবং বাইরের ইনভেস্টরকে ওয়েলকাম জানানোর পরে কিন্তু কিছু কাজ করতে হয়। সেই কাজগুলোকে দৃশ্যমান করতে হবে। দৃশ্যমান এভাবে, আমার পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে যে যারা ব্যবসা করবে, হয় জয়েন্ট ভেঞ্চার করবে, না হলে সরকারি জায়গায় তারা নেবে, তাদের জন্য সরকার কি কি পলিসি দিয়েছে সেটা নিয়ে তাদেরকে অ্যাওয়্যার করতে হবে। আমরা অনেক ব্যবসায়ী আমার সাথে ধরেন ব্যবসা করতে আসলো চায়না থেকে, আমি তাকে প্রথমেই মাথায় রাখি যে আমি জমি কেনার থেকে শুরু করে ওখানে কিভাবে আমি এক্সট্রা কিছু প্রফিট করব। এই জায়গা থেকে আমাদের বাঙালি জাতিকে বের হতে হবে। আমরা অনেক ব্যবসায়ী সাধু না, আমরা অনেক ব্যবসায়ী তাদেরকে মানে বিদেশের ব্যবসায়ীদেরকে ঠকিয়েছি, যার কারণে অনেকে চলে গেছে, সেটা কিন্তু আমরা জানি, অনেক চাইনিজ চলে গিয়েছে। তো যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা এমপ্লয়ি থেকে শুরু করে একদম নিচের পিয়নটা থেকে শুরু করে মালিক পর্যন্ত করাপ্টেড হয়ে যাই। কথায় কথায় বলি একটা ট্রাক বের হবে, এটা তো 2000 টাকা লাগবে, না হলে টিভিদের থেকে ট্রাক বের হয় না। এই জায়গায় যতটুকু কর্মচারী কাজ করবে তার মালিক সহ তাদেরকে একটা ট্রেনিংয়ের আন্ডারে নিয়ে আসতে হবে, যে মিনিমাম তুমি যদি একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি খুলো, তোমাকে একদিন ব্যাপী একটা ট্রেনিং নিতে হবে কিভাবে তুমি বাংলাদেশের আইনগুলোকে নিয়ে কিভাবে তুমি কাজটা করবা। এই জায়গাগুলো যদি আমরা এখন থেকে না শুরু করি, আজকে 54 বছর হয়ে গেছে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা কবে করব? এই সব জায়গায় একটা সংস্কার প্রয়োজন আসলে। সত্যি কথা, আমি ব্যবসায়ী, আমার সংস্কার প্রয়োজন, কারণ আমি তো নিজেই সৎ না। তাহলে আমাকে সৎ হতে হলে আমাকে তো আগে সরকারকে জানাতে হবে যে এই জায়গায় গেলে তুমি ঠিক এই সার্ভিসটা পাবা। এবং তুমি যদি কারাপ্ট হও, শেষ মুহূর্তে আছি, একটু যদি বলতেন যে প্রত্যাশার জায়গা বা আশার জায়গা থেকে কিছু দেখছেন কিনা? আশার জায়গা অবশ্যই দেখি আমরা। মামুন ভাই সুন্দর বলেছেন, আমরা আশাবাদী এবং আমরা স্বপ্নবাজ। আশার কথা মোটা দাগে যদি বলি, সত্যিকার অর্থে আমরা অনেক আশাবাদী এবং পার্সোনালি অনেক ব্যবসায়ী বাংলাদেশে আসতে চাচ্ছে, বিকজ তাদের কস্টিং কিন্তু অনেক হাই, বাংলাদেশের লেবার কস্ট অনেক অল্প। অনেক ধন্যবাদ। একেবারেই শেষ সময়, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রত্যাশা করছি 2025 সাল ভালো কিছু নিয়ে আসবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।